এইচএসসি 2024 শিক্ষাবর্ষের যারা পরীক্ষার্থী, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবে, আশা করি সবাই তোমরা সুন্দর মতো প্রিপারেশন নিচ্ছ, এবং যেহেতু আমাদের সময়টা খুবই ঘনিয়ে আসছে, অর্থাৎ পরীক্ষা আমরা জানি যে 30শে জুন থেকে শুরু হচ্ছে, তো আমাদের প্রস্তুতিটাও ওরকম আসলে মানুষের হতে হবে। যাই হোক, আমরা আজকে ফিজিক্স ক্লাসে তোমাদের সাথে আছে আমি লিটন। আজকে আমরা হচ্ছে অধ্যায় 4-এর জড়তার ভ্রামক সংক্রান্ত একটি সমস্যা নিয়ে আমরা কথা বলবো, এবং তার সাথে সংশ্লিষ্ট থিওরিটা তোমাদেরকে একটু অল্প করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আজকে জড়তার ভ্রামক অর্থাৎ মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে কথা বলবো, এবং এর সাথে একটি গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করব। আমরা সবাই মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক জিনিসটা জানি, যেহেতু অধ্যায় 4-এর খুবই গুরুত্বপূর্ণ একটি থিওরি হচ্ছে এটা। আমরা একটু দেখি যে জড়তার ভ্রামকের বেসিক থিওরিটা আমাদের মনে আছে কিনা। আমাদের নিশ্চয় মনে আছে যে যদি একটি বস্তু একটি অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনশীল থাকে, আমরা ধরি যে একটি বস্তু এম ভরের এই বস্তুটি একটি ব্যাসার্ধে, আমরা মনে করি যে আর ব্যাসার্ধে এক্স ওয়াই এই অক্ষকে কেন্দ্র করে আবর্তনশীল, যে কোনো একটা দিকে এসে আবর্তন করছে। এখন বস্তুটি যখন আবর্তন করবে, আমরা ধরলাম যে এভাবে বস্তুটি আবর্তন করছে, তাহলে এই বস্তু কণা অর্থাৎ এম ভরের যে বস্তু কণা তার জড়তার ভ্রামক কত হবে? আমরা সবাই জানি যে জড়তার ভ্রামক আই দ্বারা বোঝায়। আই ইকুয়াল টু হচ্ছে বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে তার যে দূরত্ব আর তার বর্গের গুণফল। এই কথাটা আমাদের সবারই মনে রাখতে হবে যে জড়তার ভ্রামক যদি একটি বস্তুর বেশি হয়, তাহলে বস্তুটিকে ঘূর্ণন করানো অর্থাৎ ঘোরানো আমাদের জন্য টাফ হবে, অর্থাৎ কষ্টসাধ্য হবে। আর যখনই জড়তার ভ্রামকটা কম হবে, তখন বস্তুটিকে ঘূর্ণনটা সহজ হবে। অর্থাৎ জড়তার ভ্রামক মূলত ঘূর্ণনের বাধার পরিমাণ। মোমেন্ট অফ ইনারশিয়া বা আই যদি গতিশীল বা ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কম হয়, তাহলে ওই বস্তুটিকে ঘোরানো ইজি হবে, অর্থাৎ আমাদের বস্তুর ঘূর্ণনের জন্য যে প্রয়োজনীয় টর্ক সেটি কম লাগবে। আর যদি জড়তার ভ্রামক বেশি হয়, তাহলে বুঝতে হবে আমাদের প্রয়োজনীয় টর্কের মান বেশি হবে। এখন আমরা বইয়ে নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে যে এটি হচ্ছে একটি বস্তু কণা যার জড়তার ভ্রামক বের করাটা খুবই সহজ, কিন্তু আমাদের বিভিন্ন আকৃতির বস্তু এবং ওই আকৃতির বস্তুর জন্য বিভিন্ন রকম জড়তার ভ্রামকের সূত্র কিন্তু আমাদের লিস্ট করা আছে। তো আমরা ওই বিশেষ ঘটনাগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন আমাদের খুবই ফেমাস একটা জড়তার ভ্রামকের প্রবলেমে আসে হচ্ছে একটি সুষম আয়তাকার দণ্ড, অর্থাৎ এই দণ্ডটির একটি দৈর্ঘ্য থাকবে, আমরা ধরে নিলাম দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এই দণ্ডের ভর যদি হয় হচ্ছে এম, এবং এই আয়তাকার দণ্ডের দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে এরকম একটি আয়তাকার দণ্ড, সরু সুষম আয়তাকার দণ্ড বিভিন্ন ভাবে কিন্তু ঘুরতে পারে, অর্থাৎ ডিপেন্ড করে তার অক্ষটা কেমন হবে। এখন যদি ঘূর্ণন অক্ষটি এরকম, অর্থাৎ তার ভর কেন্দ্রগামী হয় এবং এই বস্তুর সাথে লম্বভাবে হয়, এবং এই অক্ষের সাপেক্ষে যদি বস্তুটি ঘুরে, তাহলে তার জড়তার ভ্রামকের সূত্র কি? আমরা আশা করি সূত্রটি মনে আছে যে এরকম ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্র I is equal to হচ্ছে ml স্কয়ার ডিভাইডেড বাই 12। এই সূত্র কোত্থেকে আসছে সেটা আমরা নিশ্চয়ই জানি, আমাদের বইয়ে কিন্তু এটা ভালো মতো বিশ্লেষণ করা আছে, যে আমরা এটা ইন্টিগ্রেশন করে জড়তার ভ্রামকের যে সূত্র আমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা এই বস্তু থেকে একটি হালকা অংশ, খুবই স্লাইট একটি সূক্ষ্ম অংশ dx নিয়ে বস্তুর ভরকেন্দ্র থেকে দূরত্ব ধরে তারপরে আমরা কিন্তু ইন্টিগ্রেশন করে এই সূত্রগুলা তৈরি করেছি। যেমন আমাদের যদি তোমাদের মনে থাকে যে আমাদের মূলত এরকম করে কিন্তু আমরা আসলে একটি সলিড অবজেক্ট অথবা একটি দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক বের করেছি, এবং এখানে যে বস্তুটি আছে আয়তাকার একটি সুষম দণ্ড, যখন অক্ষটি হচ্ছে তার
ভরকেন্দ্রগামী এবং তার লম্বের সাথে দৈর্ঘ্য ভাবে হবে, তখন আমরা ইন্টিগ্রেশন করে সূত্রটি পেয়েছি হচ্ছে ml²/12। এই একই বস্তু যদি তার প্রান্ত দিয়ে একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল হয়, অর্থাৎ বস্তুটি যদি এখন এই এক সাইড এই অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল হয়, তাহলে তার জড়তার ভ্রামকটা কি হবে? সেখানেও কিন্তু আমাদের জন্য একটি ভিন্ন সূত্র আছে, এবং সেই সূত্রটি হচ্ছে ml²/3। প্রতিটি সূত্রই কিন্তু আমরা ইন্টিগ্রেশনের এই প্রসেস থেকে বের করতে পারবো। অর্থাৎ একই বস্তু ঘুরছে, কিন্তু যখন সে মধ্যবিন্দু দিয়ে, অর্থাৎ বস্তুটি যদি এমন হয় এবং সে যদি এই লম্ব এইভাবে ঘূর্ণনশীল হয়, অর্থাৎ অক্ষটি হচ্ছে মধ্যবিন্দুগামী, তাহলে তার যে সূত্রটি হবে সেটি হচ্ছে ml²/12। আর এই একই বস্তু যখন তার প্রান্ত বিন্দুগামী অক্ষ সাপেক্ষে ঘুরবে, এভাবে ঘুরবে, তাহলে কিন্তু সূত্রটি হচ্ছে ml²/3। আমরা এটা একটা টিপিক্যাল প্রবলেম, সুষম আয়তাকার দণ্ডের যখন ঘূর্ণনশীল হবে, এই ধরনের সুষম আয়তাকার দণ্ডের ঘূর্ণনের জন্য আমাদের এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। আমরা একটি গাণিতিক সমস্যা দেখব, তার আগে জড়তার ভ্রামক সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র আমরা একটু দেখে নিব। আমাদের নিশ্চয়ই থিওরিটি মনে আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য, অর্থাৎ জড়তার ভ্রামক সঠিকভাবে নির্ণয়ের জন্য দুটি উপপাদ্য আমাদের বইয়ে আছে, একটি হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং আরেকটি হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। আমাদের গাণিতিক ক্ষেত্রে বেশি কাজে আসে হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এই থিওরেমটা হচ্ছে এমন, ধরো তোমার কোনো একটি আয়তাকার দণ্ড বা যে কোনো বস্তু আছে, এখন এই বস্তু আমরা আয়তাকার দণ্ডই ধরলাম ম্যাথ করার সুবিধার্থে। এখান থেকে একটা অক্ষ তুমি চিন্তা করছো যে এই অক্ষের সাপেক্ষে বস্তুটি হচ্ছে এইভাবে ঘূর্ণনশীল, আমরা অক্ষের একটা নাম দিয়ে দিলাম, সাপোজ PQ। এখন এই অক্ষের সাপেক্ষে বস্তুটির যে জড়তার ভ্রামক হবে, যদি সেটাকে আমরা ধরি যে IPQ, আবার একই সাথে আমরা মনে করলাম যে এই বস্তুটির ভরকেন্দ্র হচ্ছে সাপোজ বিন্দু G। এখন আমরা এই PQ অক্ষের সমান্তরাল, অর্থাৎ প্যারালাল টু PQ একটি অক্ষ যদি চিন্তা করি, এবং সেটা যদি ভরকেন্দ্র দিয়ে, যে অক্ষ এই PQ অক্ষের সমান্তরাল আরেকটি অক্ষ যাচ্ছে বস্তুর ভরকেন্দ্র দিয়ে এবং লম্বভাবে, অর্থাৎ এই PQ অক্ষটা যেভাবে যাচ্ছে যদি এই অক্ষটাও সমান্তরাল হয়, এবং আমরা যদি এই অক্ষের একটা নাম দেই, ধরো AB অক্ষ, তাহলে এই PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করার সূত্রটি হচ্ছে IPQ, অর্থাৎ PQ এর সাপেক্ষে জড়তার ভ্রামক সমান হবে এই যে জড়তার ভ্রামক, যখন আমরা এই ভরকেন্দ্রগামী যে অক্ষটি আছে, অর্থাৎ AB অক্ষের সাপেক্ষে যদি বস্তুটি জড়তার ভ্রামক বের করি, অর্থাৎ বস্তুটি যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, অর্থাৎ ঠিক মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে এরকম একটি অক্ষের সাপেক্ষে যদি ঘূর্ণনশীল থাকে, তাহলে তখন তার যে জড়তার ভ্রামক আমরা পাবো হিসাব করে, সেই জড়তার ভ্রামকটিকে যদি আমরা ধরি হচ্ছে IG, এর সাথে প্লাস করতে হবে এই যে দুটি অক্ষ, এই দুটি অক্ষের মধ্যবর্তী একটি লম্ব দূরত্ব যদি আমরা নেই, ধরলাম দূরত্বটি হচ্ছে h, এবং বস্তুর ভর, প্রতিটি বস্তুরই একটি ভর কিন্তু তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, আমরা আপাতত m ধরে নিচ্ছি। বস্তুর ভর যদি m হয়, তাহলে এই PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে PQ অক্ষের সমান্তরাল, যে কারণে আমাদের সূত্রটির নাম হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। PQ অক্ষের সমান্তরাল এবং ভরকেন্দ্রগামী একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যেটা হচ্ছে IG, তার সাথে যোগ হবে বস্তুর ভর এবং এই দুটি অক্ষের লম্ব দূরত্বের, অর্থাৎ h এর বর্গের গুণফলের সমষ্টির সমান। আবারও বলছি যে যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল এবং বস্তুর ভরকেন্দ্রগামী যে অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামক IG, এর সাথে যোগ হবে এই দুটি অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গ এবং ভরের গুণফল। তাহলে এটাকে আমরা বলছি সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই সূত্র দিয়ে আমরা এই ধরনের প্রশ্নের কিছু কিছু ঝামেলার অঙ্ক, যেখানে হচ্ছে জড়তার ভ্রামক দেওয়া থাকবে না, সেখানে এই সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে করতে পারবো। তাহলে আমরা একটু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই। এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে, 2 কেজি ভর এবং 1.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দণ্ড। যেহেতু আমাদের বস্তুর ভর এবং দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা শুরুতেই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, আমরা এটাকে বড় হাতের M নিলাম, সেটি হচ্ছে 2 কিলোগ্রাম।
একটি সুষম দণ্ড, যখনই আমাদের একটি সুষম দণ্ড নিয়ে কথা বলবে বুঝতে হবে এই দণ্ডটি আসলে একটি আয়তাকার সুষম দণ্ড নিয়েই কথা হচ্ছে। এরকম একটি সুষম দণ্ডকে মধ্যবিন্দু দিয়ে অতিক্রমকারী অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এটার মধ্যবিন্দু যদি এই বিন্দুটা হয় আমরা নাম দিলাম জি, এবং বস্তুটি যদি এই মধ্যবিন্দুগামী কোনো একটি অক্ষ, ধরলাম অক্ষটি হচ্ছে এক্স ওয়াই, এই মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে রোটেটিং, এটা যে কোনো ডিরেকশন রোটেট করতে পারে, কাউন্টার ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যেটাই হোক, ঘুরতেছে। এখন এখানে আরেকটি তথ্য দেওয়া আছে, মিনিটে 50 বার ঘোরানো হচ্ছে। যখনই মিনিটে 50 বার ঘোরানো হচ্ছে কথাটা বলবে, তার মানে এখানে তোমাকে কৌণিক বেগটা কিন্তু দেওয়া আছে। যাই হোক, এই তথ্য আমাদের কাজে আসতেও পারে, নাও আসতে পারে। আমাদের যে প্রশ্ন, আমরা আমাদের মেইন প্রশ্নে একটু মনোযোগ দেই। দণ্ডটিকে 1/3 দিয়ে অতিক্রমকারী অক্ষের সাপেক্ষে যদি ঘোরানো হয়, অর্থাৎ অক্ষটি যদি 1/3 দিয়ে যাচ্ছে এরকম একটি অক্ষের সাপেক্ষে যদি ঘুরে 1/3 দিয়ে যাচ্ছে, তার মানে এই দণ্ডের যে দৈর্ঘ্য 1.5 মিটার, তার 1/3 দিয়ে যাচ্ছে এরকম একটি অক্ষ দিয়ে যদি যায়, ধরো এই টোটাল দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। এখন 1.5 মিটারের 3 ভাগের 1 ভাগ দূরত্ব দিয়ে যদি যায়, ধরো অক্ষটা হচ্ছে অনেকটা এরকম, আমরা চিন্তা করলাম যে এরকম একটা বিন্দুতে একটি অক্ষ যাচ্ছে, সাপোজ সেই অক্ষের নাম দিলাম আমরা হচ্ছে পিকিউ। এখন এই পিকিউ অক্ষের সাপেক্ষে যদি বস্তুটিকে ঘোরানো হয়, তাহলে তার জড়তার ভ্রামক বের করার, এবং তা বলছে ঘোরানো হলে যে বস্তুটিকে কোন অক্ষের সাপেক্ষে থামানো সহজ হবে। অর্থাৎ আমরা শুরুতেই বলেছিলাম যে জড়তার ভ্রামক ঠিক করে দিবে যে বস্তুটিকে ঘোরানো সহজ নাকি কঠিন। এখন এখানে বলছে থামানো সহজ হবে কিনা, তাহলে যার জড়তার ভ্রামক কম তাকে অবশ্যই থামানো সহজ, আর যার জড়তার ভ্রামক বেশি তাকে থামানো কিন্তু কঠিন হবে। এখন আমরা একটু দেখি যে দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। শুরুতেই আমাদের যেটা করতে হবে, যদি মধ্যবিন্দু দিয়ে যে অক্ষটি যাচ্ছে সেই অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটি লিখতে হবে হচ্ছে 1/12 ml²। এখন আমরা তো সূত্র আগেই দেখেছি, তো m হচ্ছে বস্তুর ভর হচ্ছে 2 কিলোগ্রাম, তো লিখলাম 2 কিলোগ্রাম ইন্টু l হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 12। আমরা ক্যালকুলেশন করে এই মানটি পাবো হচ্ছে 2 ইন্টু 5 স্কয়ার ডিভাইডেড বাই 12। আমাদের মান আসতেছে হচ্ছে 0.0375। এখন জড়তা ভ্রামকের একই সময় খেয়াল রাখতে হবে, আমাদের মূল সূত্র ছিল I is equal to mr²। m হচ্ছে কিলোগ্রাম এবং r ছিল r এর একক হচ্ছে মিটার, তাহলে আমাদের কাছে আসবে হচ্ছে কিলোগ্রাম মিটার স্কয়ার। তো আমাদের এককটি কিন্তু হবে হচ্ছে কিলোগ্রাম মিটার স্কয়ার। আমরা পেয়ে গেলাম যে ভরকেন্দ্রগামী যে অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামক কত। এখন আমাকে কিন্তু বলা হচ্ছে দ্বন্দ্বটির 1/3 দিয়ে যদি কোন অক্ষ যায়। এখন 1/3 মানে হচ্ছে এই পয়েন্ট, আমরা একটা নাম দিলাম, সাপোজ পয়েন্টের নাম হচ্ছে ধরো এ বিন্দু। এখন এই যে এ বিন্দু দিয়ে যাচ্ছে, এই এ বিন্দুটার আসল এ বিন্দু দিয়ে যে অক্ষটি যাচ্ছে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটি আমাকে বের করতে হবে। শুরুতেই আমাকে একটু আগে যে সমান্তরাল অক্ষ উপপাদ্য শিখেছি সেটা প্রয়োগটা বুঝতে হবে। আমরা যদি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে কিন্তু এই পিকিউ এবং ভরকেন্দ্রগামী অক্ষ এক্স ওয়াই এই দুইজনের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব এইচ, সেটা কিন্তু আমাদের আগে বের করতে হবে। এখন এইচ বের করতে গেলে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, এটা কোনো সমস্যা না, একটু নরমাল যোগ বিয়োগ করতে হবে। শুরুতেই আমরা এই বিন্দুটাকে যদি জি ধরি, এটাকে যদি এ ধরি, এক প্রান্ত বিন্দুটাকে আমরা একটা নাম দিলাম, সাপোজ এই বিন্দুটার নাম হচ্ছে সি। এখন যদি আমরা একটা কাজ করি যে জি থেকে সি যে দূরত্বটা, অর্থাৎ আমরা যদি সিজি এর হিসাব করি, সিজি কত হবে? সিজি হচ্ছে অ্যাকচুয়ালি এই টোটাল দণ্ডের অর্ধেক। এখন সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1.5 মিটার ডিভাইডেড বাই 2,
তাহলে 1.5 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি 75 মিটার। এখন এই সিজি থেকে যদি আমরা এই দূরত্বটুকু অর্থাৎ এই যে এ থেকে সি অর্থাৎ এসিটা আমরা মাইনাস করতে পারি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এইচ এর মানটা কত। তাহলে এসি অ্যাকচুয়ালি কত? এসি হচ্ছে, আমরা যদি জিসি বের করি, যেটা আমরা অলরেডি বের করেছি যে সিজি হচ্ছে 0.75, সেখান থেকে আমাদের এই এসিটা বাদ দিতে হবে। এখন আমাদের কিন্তু প্রশ্নে বলা আছে যে দ্বন্দ্বটিকে এমন একটি অক্ষের সাপেক্ষে ঘোরাবো যেটা 1/3 কোনো একটি পয়েন্টে আছে, অর্থাৎ দণ্ডের যে দৈর্ঘ্য তার 1/3 দৈর্ঘ্যে এসে আছে। আমরা কি করব, আমরা এই যে স্টার্টিং পয়েন্ট অর্থাৎ দণ্ডের এক প্রান্ত থেকে এইটুকু দৈর্ঘ্য 1/3 ধরবো। তাহলে এসি আসলে হচ্ছে আমার টোটাল যে দণ্ড তার দৈর্ঘ্যের 1/3, অর্থাৎ 1/3 এল। তাহলে 1/3 এল কত? আমাদের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, অর্থাৎ এটা হচ্ছে এল। তাহলে 1.5 মিটারের 1/3 হচ্ছে আমাদের এ থেকে সি পর্যন্ত। আমরা এখন দেখি যে এই মানটা কত হয়, অর্থাৎ 1.5 কে আমরা 3 দিয়ে ডিভাইড করলে আমাদের আসতেছে 0.5 মিটার। 0.5 মিটার। তাহলে আমাদের কিন্তু মূল যে কাজটা ছিল, অর্থাৎ আমাদের যে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা ছিল, আবার একটু মনে করে দিচ্ছি, সমান্তরাল অক্ষ উপপাদ্য ছিল যে কোনো অক্ষের সাপেক্ষে, যেমন এখানে পিকিউ অক্ষের সাপেক্ষে তোমাকে জড়তার ভ্রামক বের করতে হবে। তাহলে আই পিকিউ ইকুয়াল টু কি হবে? প্রথমে ভরকেন্দ্রগামী এবং পিকিউ এর সমান্তরালের যে অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে, যেটা অলরেডি আমরা বের করেছি আই জি। এর সাথে যোগ করতে হবে বস্তুর ভর, যেটা আমাদের কাছে জানা আছে এম, এবং এই দুটি অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব, সেটা হচ্ছে এইচ। এই মানটা কিন্তু আমরা এখন বের করছি। এখন খুব স্বাভাবিক বীজগাণিতিক জ্ঞান থেকে তোমরা বুঝতে পারবা যে এই এইচ আসলে হচ্ছে, আমি যদি চিন্তা করি এই সিজি থেকে যদি এসিটা মাইনাস করি, অর্থাৎ সিজি থেকে এসি মাইনাস করলে এইচটা চলে আসবে। তাহলে এইচ এর মানটি হচ্ছে এইচ এর মানটি আসবে হচ্ছে সিজি মাইনাস এসি। সো সিজি ছিল হচ্ছে 0.75 এবং এখান থেকে মাইনাস করব হচ্ছে 0.5, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.25 মিটার। অলরেডি আমাদের এইচ কিন্তু কমপ্লিট। এখন অঙ্কের মূল উত্তরটি আমরা এই সূত্রের মধ্যেই বুঝতে পারবো। সূত্রটি কি ছিল? সূত্রটি ছিল যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হচ্ছে আইজি প্লাস এম ইন্টু কি হবে, এম ইন্টু এইচ স্কয়ার হবে। এখন আমাদের কিন্তু মান চলে আসছে। তাহলে আমরা এখন পিকিউ এর সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটি বের করব। আইজি, আইজি হচ্ছে আমাদের আইজির ভ্যালু ছিল 0.375, 0.375 প্লাস আইজির পরে এম, এম কত? বস্তুর ভর হচ্ছে 2 কিলোগ্রাম। সো আমরা লিখবো হচ্ছে 2। যেটা আমাদের যেটা কাজ ছিল যে আমরা কিন্তু এইচটি বের করেছি 0.এইচ বের করেছি হচ্ছে 0.25। এখন আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যটি ব্যবহার করার সময় চলে আসছে। আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি। পরে পেজে তাহলে আমরা এখন যেহেতু এইচটি অর্থাৎ দুইটি অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব পেয়ে গেছি, এখন আমাদের কাজ হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে এই আইপিকিউটি বের করা, অর্থাৎ এই পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটি কত হবে। তাহলে আইপিকিউ যখন আমরা বের করব তখন আমাদের সূত্রটি ছিল যে আইপিকিউ হবে হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুর ভর এবং মধ্যবর্তী যে লম্ব দূরত্ব তার বর্গের গুণফল। তাহলে আইজি অর্থাৎ
আমরা একটু লিখে নিচ্ছি যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হচ্ছে 0.375, এরপরে বস্তুর ভর ছিল হচ্ছে 2 কিলোগ্রাম, এবং মধ্যবর্তী যে দুটি অক্ষ, একটু খেয়াল করি, মধ্যবর্তী যে দুটি অক্ষ, এই যে PQ এবং XY এর মধ্যবর্তী যে দূরত্ব h এর মানটি আমরা কিন্তু বের করেছি 0.25 মিটার। তাহলে h এর মান 0.25 মিটার বসে কিন্তু আমরা মানটি নির্ণয় করতে পারবো, অর্থাৎ 0.375 প্লাস বস্তুর ভর হচ্ছে 2 ইন্টু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.25 স্কয়ার। আমরা ক্যালকুলেশন করে এখন দেখব যে পিকিউ এর সাপেক্ষে জড়তার ভ্রামকটি কত আসে। পিকিউ এর সাপেক্ষে জড়তার ভ্রামক ওখানে হচ্ছে 2 ইন্টু 1.25 স্কয়ার, এর সাথে যোগ হচ্ছে 0.375, অ্যান্সার আমাদের আসতেছে হচ্ছে 0.5 কিলোগ্রাম মিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের পিকিউর সাপেক্ষে জড়তার ভ্রামক। এখন আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় চলে এসেছে। আমাদের প্রশ্নটি ছিল যে কোন অক্ষের সাপেক্ষে বস্তুটিকে থামানো সহজ হবে। আগেও বলেছিলাম যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কম হবে সেই অক্ষের সাপেক্ষে কিন্তু তোমার থামানোটা সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো লিখে নিচ্ছি যে প্রথমে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক ছিল অর্থাৎ মধ্যবিন্দু দিয়ে, সেটার মান ছিল হচ্ছে IPQ পাচ্ছি হচ্ছে 0.5 এবং IG হচ্ছে 0.375। এই হচ্ছে ভরকেন্দ্রগামী যে অক্ষ অর্থাৎ বস্তুটির মধ্যবিন্দু দিয়ে যে অক্ষ ছিল তার সাপেক্ষে যে জড়তার ভ্রামক ছিল সেই IG, আর আমাদের 1/3 দিয়ে যে অক্ষটি ছিল যেটাকে আমরা পিকিউ নাম দিয়েছিলাম তার সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা দেখলাম যে IPQ 0.5 এবং IG হচ্ছে 0.375, সো অবশ্যই IPQ এর মান হচ্ছে IG এর থেকে বড়। এখন তাহলে উত্তরটি কি হবে তোমরাই বলে দিতে পারবে। যেহেতু PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটি বেশি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, তাহলে অবশ্যই মধ্যবিন্দু দিয়ে যে অক্ষটি যাচ্ছে অর্থাৎ ভরকেন্দ্রগামী যদি আমরা বলি এই অক্ষের সাপেক্ষে বস্তুটি যখন ঘুরবে তখন তাকে থামানো সহজ হবে, কারণ তার জড়তার ভ্রামক হচ্ছে কম। এভাবেই কিন্তু আমরা এই প্রশ্নটি সমাধান করতে পারি। তো যাই হোক, আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যে কিভাবে জড়তার ভ্রামক ব্যবহার করে একটি বস্তুর ঘূর্ণন এবং ঘূর্ণন থামানো অথবা ঘূর্ণন সৃষ্টি করা সহজ বা কঠিন হবে কিনা এই ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। ততদিন পর্যন্ত আমাদের এই টপিক আবারও বলতেছি, যেহেতু আমাদের পরীক্ষার সামনে এই সংক্রান্ত বিষয়গুলো, এই সংক্রান্ত জড়তার ভ্রামক এবং ঘূর্ণন সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু এবারে তোমাদের পরীক্ষার জন্য খুব জরুরি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে প্রিপারেশন নেবে। সবাইকে ধন্যবাদ।